Alright everyone, so let's start today's class. আজকে আমাদের টপিক হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন, যেটাকে মার্কেটপ্লেসে অনেকে সিআরও বলে। সিআরও বলে সাধারণত যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে, মানে শপিফাই বা ই-কমার্স, ওয়ার্ডপ্রেস এগুলোতে যারা স্ক্র্যাচ থেকে বিল্ড করে তাদের স্টোর, সো তারা আসলে এই জায়গাটাতে বেশি গুরুত্ব দেয়, সিআরওতে বেশি গুরুত্ব দেয়। যদি আপনি একটা রেগুলার ই-কমার্স ওয়েবসাইট কিংবা নর্মাল একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তখন সিআরওতে সবাই খুবই গুরুত্ব দেয়। বাট যেটা বললাম, যখন অ্যামাজনের বিষয় আসে তখন সবাই এই জিনিসটাকে একটু ইগনোর করে। তো ইগনোর করা উচিত না, ইগনোর করা অনেক ক্ষেত্রেই উচিত না, কারণ যেই জিনিসটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে যে আমরা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করি, বা বিভিন্ন কোচিং প্রোগ্রাম বলেন, বিভিন্ন জায়গায় ইনফরমেশন বলেন, সবাই বলতেছে যে তোমার অ্যামাজনে প্রোডাক্ট রিসার্চ করো, একটা ভালো প্রোডাক্ট খুঁজে বের করো, অপরচুনিটি খুঁজে বের করো, দেন তুমি এটা লিস্ট করো, কিছু টুকটাক ডিফারেন্সিয়েট করো, এটা লিস্ট করো, লিস্ট করার পর তুমি পিপিসি রান করো, ব্যাস তোমার ব্যবসা হয়ে যাবে। কিন্তু সবকিছু করার পরে আপনার, জি, সবকিছু সবকিছু করার পর যখন আপনি প্রোডাক্টটা মার্কেট প্লেসে লঞ্চ করলেন, তখন আপনার প্রোডাক্টটা যদি, আপনার প্রোডাক্টটা ভালো কিন্তু আপনার প্রোডাক্টটা মানুষ বুঝতেছে না ভালো, তাহলে আসলে কোনো ফায়দাই হবে না। ইভেন অ্যাডভার্টাইজিং এর কাজটা কি? আমাদের অ্যাডভার্টাইজিং এর কাজটা তো হচ্ছে প্রোডাক্টটাকে মানুষের সামনে নিয়ে যাওয়া। এখন মানুষ পারচেজ করবে কি করবে না কাস্টমার, সেটা তো আপনার এই প্রোডাক্টের মাধ্যমে কাস্টমারকে বুঝাইতে হবে। তো এই জন্য প্রায় আমরা অ্যামাজনের ক্ষেত্রে বিশেষ করে, কারণ অ্যামাজনে বিল্ট ইন কাস্টমার আছে, তো এই কারণে আমরা অ্যামাজনের ক্ষেত্রে কনভার্সন রেট অপটিমাইজেশনটাকে খুবই ইগনোর করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তাই দেখছি, সেলারদের ভিতরে এটার প্রতি একটা অনীহা কাজ করে, মানে এটাকে অতটা গুরুত্বপূর্ণ জিনিস ভাবে না। অলরাইট, তো মজার একটা কথা বলি, আমি কি হয়েছে গতকালকে ক্লাসের ভিডিওগুলো আমি একটু নাড়াচাড়া করতেছিলাম, কারণ হচ্ছে ওই যে আপনাদের গ্রুপটা বানাইলাম, বানানোর পর আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দিলাম, তো ওগুলো নিয়ে একটু কাজ করতেছিলাম। তো কয়েকটা ক্লাস আমি দেখলাম, আমার নিজের রেকর্ডের ক্লাসে আমি কয়েকটা আবার এই সুযোগে একটু দেখলাম, আমি ইউজুয়ালি এটা দেখি না। তো আমি দেখলাম, দেখার পরে আমি আমার একটা খুবই বড় একটা মিস্টেক আমি আইডেন্টিফাই করলাম। তো সেই মিস্টেকটা ভাগ্যক্রমে আজকের ক্লাসে কাজে লাগবে, যদিও এটা ইন্টেনশনাল ছিল না, বাট মিস্টেকটা কাজে লাগবে। তো মিস্টেকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয়। দেখেন, আমরা যখন কথা বলি, যেমন এখন আমি আপনাদের সামনে কথা বলতেছি, সো আমি কথা বলতে বলতে যখন আমি এভাবে এভাবে করে হাঁটতেছি, বারবার এভাবে এভাবে করে হাঁটতেছি, সো আপনি কিন্তু তখন সেই মানুষটার কথা যে বলতেছে তার থেকে বেশি তার মুভমেন্টটাকে খেয়াল করবেন। এটা একটা হিউম্যান ব্রেইনের একটা নর্মাল বৈশিষ্ট্য। তো আমি যদিও আস্তে আস্তে মুভ করতেছি, কিন্তু তারপরও এটা খুবই ডিস্টার্বিং। যখন আপনি কথা বলতেছেন, সেই সেম এট দ্য সেম টাইমে যখন আপনি নড়তেছেন, আপনার কথা মানুষের ব্রেনে কম পৌঁছাবে, আপনার মুভমেন্টটা বেশি পৌঁছাবে। কারণ হচ্ছে হিউম্যান ব্রেইন মুভমেন্টের উপরে বেশি ফোকাস করে। আপনাদের কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরেন আপনারা দুইজন সামনাসামনি কথা বলতেছেন, পাশ দিয়ে কোনো একটা কিছু ডিস্টার্ব করতেছে, দৌড়ায় যাচ্ছে আসছে, দৌড়ায় যাচ্ছে আসছে, আপনি যদিও কথা বলতেছেন, বাট ওই জিনিসটা কিন্তু আপনার চোখের কর্নার দিয়ে হয়তো আপনি দেখতেছেন, সো এটা একটা ডিস্ট্রাকশন, আপনার ফোকাসটা এইদিকে কিন্তু থাকতেছে না। তো কথা বলার সময় আমি যদি মুভ না করে, ধরেন আমি যখন কথা বলতেছি কনস্ট্যান্টলি এভাবে মুভ না করে, আমি যখন কথা বলতেছি, কথা বলা শেষ, আমি যদি একটা পজ দিয়া তারপরে যদি আমি এভাবে মুভ করি, দেন এসে যদি আমার নেক্সট কথাটা ডেলিভার করি, এইটা বেশি ফোকাস ড্রাইভ করে রাদার দেন আমি কথা বলার সময় যখন মুভ করতেছি। তো যাই হোক, কেন বলতেছি এটা কাজে লাগবে, এই মিস্টেকটা আমাদের কাজে লাগবে। এই যে বললাম, হিউম্যান ব্রেইন মুভমেন্ট খুবই দ্রুত ডিটেক্ট করতে পারে, মুভমেন্টটাকে ফোকাস করতে পারে, স্টিল ইমেজের থেকে মুভমেন্টটাকে ফোকাস বেশি করতে পারে। তো যেহেতু কনভার্সন রেট অপটিমাইজেশন নিয়ে আমরা কথা বলবো, সো হিউম্যান ব্রেইন নিয়ে কথা বলতেই হবে, এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। এবারে আপনাদের সামনে আরেকটা উইয়ার্ড কাজ করি, আপনারা একটু দেখেন। এক্সকিউজ মি, আপনারা একটু ভালো করে দেখেন। আমি মুখে একটা কথা বলবো, আপনারা সেটা বোঝার চেষ্টা করবেন, কিন্তু আমি আমার অঙ্গভঙ্গি দিয়ে অন্য একটা কথা বলবো বা অন্যটা করবো। আপনারা দেখেন একটু জিনিসটা কেমন উইয়ার্ড লাগে, বা কোন জিনিসটা আসলে আপনাদের কানে বেশি পৌঁছায়। দেখেন, রেডি, ফোকাস করেন। খুবই সিম্পল একটা সেন্টেন্স বলি, আমি জীবনে 5 বার ফেল করেছি। এই যে পুরো উইয়ার্ড সেন্টেন্স, পুরো উইয়ার্ড লাগলো, আবার বলি দেখেন, আমি জীবনে 5 বার ফেল করেছি। তো এই পুরো জিনিসটাতে আপনি একটু খেয়াল করে দেখেন, ভেরি উইয়ার্ড। আমি মুখে কি বলতেছি, যে আমি আমার লাইফে 5 বার ফেল করেছি। তো আমি ওই জিনিসটাকে কিভাবে দেখাচ্ছি, 5 বারের সময় এটা দেখাচ্ছি। আমি যখন বলতেছি আমি আমার লাইফে, তখন আমি ইন্ডিকেট করছি আরেক জায়গায় ফেল করেছি, এটা একটা দুঃখের ব্যাপার হবে। আমার বডি ল্যাঙ্গুয়েজ বলতেছে আমি হ্যাপি। তো এই পুরো সিনারিওতে এখন তো আমি আপনাদেরকে এক্সাম্পলটা দিয়ে তারপর সেন্টেন্সটা ডেলিভার করলাম। তো যদি আমি স্টেজে কোথাও আপনাদেরকে কোনো কিছু না জানাই, আমি যদি কথা বলতে বলতে এইভাবে ডেলিভার করতাম, আপনারা আমার কথা একটাও কান দিয়ে শুনতেন। আপনারা সবাই দেখতেন যে আমি হাতে কি বলতেছি, আমি হাত নাড়ায় কি বলতেছি, আমার অঙ্গভঙ্গি জেস্টার কি বলতেছে। সো তার মানে এই পুরো সিনারিও থেকে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন যা দেখে, চোখ দিয়ে যেটা দেখে সেটাতে বেশি ফোকাস করে, কান দিয়ে শোনার থেকেও চোখ দিয়ে যেটা দেখে সেটাতে সব থেকে বেশি ফোকাস করে। তো এই চোখ দিয়ে দেখার বিষয়টা আবার আমরা যদি বলি যে কোনো ইমেজ অথবা টেক্সট আমরা যাই দেখি না কেন, এই দুইটা জিনিসের ভিতরে, ধরেন চোখ দিয়ে আমি একটা সিনারি দেখতেছি,
বা একটা ইমেজ দেখতেছি, আর অপর প্রান্তে চোখ দিয়ে আমি কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা প্যারাগ্রাফ দেখতেছি। এই দুইটার ভিতরে আবার আমাদের ব্রেন ইমেজটাকে প্রসেস করতে পারে অনেক দ্রুত। কতটুকু সময়? 13 মিলি সেকেন্ডস অন এন এভারেজ। 13 মিলি সেকেন্ডস একটা ইমেজ দেখার পর সেটা আমাদের ব্রেনে প্রসেস করতে পারে 13 মিলি সেকেন্ডসের ভিতরে। তো কেন হঠাৎ করে এই কথা বললাম? তো যেহেতু ইমেজকে এত দ্রুত আমাদের ব্রেন ক্যাপচার করতে পারে, ফোকাস করতে পারে, তাহলে দেখেন ইমেজটা কত গুরুত্বপূর্ণ। যে কোনো টেক্সটের থেকে বা যে আপনার কানে শোনার থেকে আপনারা কিন্তু যা দেখেন সেটা আপনারা বেশি কানেক্ট করতে পারেন, অ্যাবজর্ব করতে পারেন। তার মানে চোখে দেখাটা খুব ইম্পর্টেন্ট। সেই সাথে ইমেজ বা এই ধরনের ভিজুয়ালাইজেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আমরা কোনো কিছু ভিজুয়ালাইজ করি, অর্থাৎ কোনো কিছু চিন্তা করি মাথার ভিতরে, সেটার একটা সিনারিও ডেভেলপ করি, সেই জিনিসটা আমরা মনে রাখতে পারি বা আমরা বুঝতে পারি অনেক দ্রুত। তো এই যে ইমেজ প্রসেস করতে আমাদের 13 মিলি সেকেন্ডস মাত্র সময় লাগে, তার মানে একটা ইমেজ আপনার ফোকাসকে ড্রাইভ করার জন্য বা অ্যাট্রাকশনটাকে নেওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেন। টেক্সটের থেকে গুরুত্বপূর্ণ, সাউন্ডের থেকে গুরুত্বপূর্ণ। সো ইমেজ ইজ ভেরি পাওয়ারফুল, ভেরি ভেরি পাওয়ারফুল। অ্যামাজন ওয়ার্ল্ডে আমরা এই জন্য বলে থাকি যে পিপল ইট উইথ দেয়ার আইস ফার্স্ট, অর্থাৎ মানুষ প্রথমে চোখ দিয়ে আসলে ভক্ষণ করে। মানে হইতেছে যে মানুষ প্রথমে যা দেখে সেটাতেই আসলে বেশি অ্যাট্রাক্টেড হয়, সেটাতেই সে বেশি কনভিন্সড হয়। সো শপিং যখন করতে যায় কাস্টমাররা, তখন ফার্স্ট ইমপ্রেশনটাই হচ্ছে যেটা দেখে ইমিডিয়েটলি কানেক্ট করতে পারে, ওইটা থেকেই আসলে তার শপিং এক্সপেরিয়েন্স অনেকটা ইনফ্লুয়েন্স করে। তো যেহেতু আমরা কনভার্সন রেট অপটিমাইজেশন নিয়ে কথা বলবো, সো ইমেজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন না যে টেক্সট আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, টেক্সটও গুরুত্বপূর্ণ, বাট আমরা আস্তে আস্তে সেই জায়গায় আসবো। এখন ওই যে আমি বললাম যে ভিজুয়ালাইজেশনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার কথার মাধ্যমে একটা ভিজুয়ালাইজেশন হচ্ছে যখন আমরা কোনো একটা ছবি দেখি, সিনারি দেখি, আমরা ভিজুয়ালাইজ করতে পারি। অনেক সময় দেখবেন যে যখন কোনো একটা গল্প শুনতেছেন বা রেডিওতে কোনো কথা শুনতেছেন, ওইটাও কিন্তু আপনি সাথে সাথে ভিজুয়ালাইজ করতে পারেন। তো কথার মাধ্যমেও কিন্তু আমরা যে কোনো মানুষকে ভিজুয়ালাইজ করাইতে পারি ওই পুরো বিষয়টা যেটা আমি বলতেছি। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, দেখেন খুবই সিম্পল কয়েকটা ওয়ার্ড বলি। আমরা যখন বলি ইমেইল, এটা আমাদের কাছে যেমন মনে হয়, ঠিক তেমনি আমরা যখন বলি জিমেইল, তখন কিন্তু আমরা একটা ইন্টারফেস কল্পনা করতে পারি, কারণ জিমেইলের সাথে আমরা কম বেশি অনেক পরিচিত। এটা কিন্তু ভিজুয়ালাইজেশনে হেল্প তেমন করতেছে না, এটা কিন্তু মোটামুটি একটা ভিজুয়ালাইজেশনে হেল্প করতেছে। আপনি কল্পনা করতে পারতেছেন একটা ইন্টারফেস, জিমেইলের একটা ইন্টারফেস, একই কথা। এরপরে ধরেন মনে করেন আপনি বলতেছেন যে 6 ইঞ্চি স্ক্রিন, ধরেন 6 ইঞ্চি স্ক্রিন, হ্যাঁ, 6 ইঞ্চির স্ক্রিন, এটা বলতেছেন আপনি। এটার বদলে যদি আপনি বলেন যে সিমিলার সিমিলার সাইজ অ্যাজ আইফোন, তাহলে কিন্তু আরো ইজিলি মানুষ বুঝে যাবে। বা সিমিলার সাইজ অ্যাজ অ্যান্ড্রয়েড অমুক, সরি স্যামসাং অমুক ভার্সন, তাহলে কিন্তু মানুষ ইজিলি বুঝতে পারবে। তারপরে আমরা অনেক সময় বলি কি, যে ধরেন হার্ড, তাই না, বা স্টার্ডি, মানে হচ্ছে খুবই শক্ত। এটা কিন্তু ভিজুয়ালাইজেশনে হেল্প করতেছে না। আমরা যখন এখানে বলি যে টাফ অ্যাজ স্টিল বা এই জাতীয় কোনো কথা বলি, টাফ অ্যাজ স্টিল, এখন কিন্তু আমাদের মাথার মধ্যে একটা সিনারি আসতেছে যে স্টিলের একটা ভিজুয়ালাইজেশন আসতেছে। তাহলে এই টেক্সটের মাধ্যমেও কিন্তু আমরা কাস্টমারকে ভিজুয়ালাইজ করাইতে পারি। যেমন অনেক ক্ষেত্রে একটা উদাহরণ মনে পড়লো, যেমন আপনি ধরেন সিল্কের একটা প্রোডাক্ট ইউজ করার সময়, মানে একটা প্রোডাক্টের একটা উদাহরণ আমার মনে পড়লো। যেমন আপনি বুঝাইতে চাচ্ছেন কাস্টমারকে যে আপনার প্রোডাক্টটা অনেক আপনার হচ্ছে সফট। তো আপনি ইউজুয়ালি কি বলতে পারেন? আমরা নরমাল মানুষ কি বলবো বা আমরা কিভাবে বলবো আসলে? আমরা বলতে পারি ভেরি সফট, অথবা আমরা একটা বর্ণনা দিব যে সো সফট দ্যাট ডোমকুমকুম। অথচ আমরা যদি বলি বাটারি সফট, দেখেন বাটারি সফট আপনার কিন্তু এখন একটু হইলেও আপনি বাটারের একটা ভিজুয়ালাইজেশন আপনার আইসা পড়ছে। আমরা যদি এখানে বলি ভেলভেটি সফট, তাহলে কিন্তু আবার আরেকটা ভেলভেট মানে মখমলের একটা জিনিস কিন্তু ভিজুয়ালাইজেশন আইসা পড়ছে। সো টেক্সট দিয়েও কিন্তু আমরা মানুষকে ভিজুয়ালাইজ করাইতে পারি। সো কেন এই কথাগুলো বলতেছি? কারণ ওই যে বললাম যে ইমেজ বা ভিজুয়ালাইজেশন আমাদের হিউম্যান ব্রেইনে সব থেকে দ্রুত প্রসেস হয় এবং আমরা খুব দ্রুত এই ইনফরমেশনটা ক্যাপচার করতে পারি। কোথাও যখন আমরা একটা ইমেজ দেখি, যেটা বললাম 13 মিলি সেকেন্ডসে আমরা সেটা ক্যাপচার করতে পারি। বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বর্তমানে এআই কতটুকু সময় একটা ইমেজ প্রসেস করতে পারে, একটা ইমেজের ইনফরমেশন? 1 মিলি সেকেন্ডেরও কম বোধহয়। তার মানে মানুষের ব্রেনের থেকে 13 টাইমস ফাস্টার। এনিওয়ে, তো এইটুকু আলোচনা থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে ইমেজ বা ভিজুয়ালাইজেশন, একটা হচ্ছে ইমেজ আর ভিজুয়ালাইজেশন মানে সিনারিও কল্পনা করানো, কাস্টমারকে কোনো কিছু ফিল দেওয়া, বোঝানো। এই বোঝানোর ক্ষেত্রে ইমেজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনি কাস্টমারকে কোনো হার্ড জিনিস এক্সপ্লেইন করাইতে চান, তাহলে এই জিনিস আপনার দরকার। আপনাকে হয় ইমেজ দিয়ে সেটা ভালোভাবে বুঝাইতে পারবে,
অথবা আপনি ভিজুয়ালাইজ করায় বুঝাতে পারবেন। অলরাইট, এবারে আমরা একটু জিনিস দেখি। একটু আগে বললাম যে হিউম্যান ব্রেইন কি মোশন বা মুভমেন্টের উপরে ফোকাস করতে পারে, অর্থাৎ যখন কোনো জিনিস এভাবে যাচ্ছে সেটার উপরে ফোকাস বেশি করে। এটা নিয়ে আসলে অনেক লেকচার দেওয়া যায়। আমরা আমাদের প্রয়োজনে যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে কথা বলি, যে আমাদের অ্যামাজন সেলারের বিষয়ে যতটুকু দরকার। তো মনে করেন যে আমরা যদি এইভাবে 3টা অবজেক্ট এখানে দেই, যে কারো পক্ষে বোঝা সম্ভব যে এখানে 3টা অবজেক্ট আছে, কারো হিসাব করা লাগবে না। এইবার 5টা হিসাব করা লাগবে না। এইবার হইলে কিন্তু আপনাদের একটু হলেও চিন্তা করা লাগবে, ব্রেন আর এত ইজিলি ক্যালকুলেট করতে পারবে না যতটা এটার ক্ষেত্রে পারছিল বা এই পর্যন্ত পারছিল। এখন কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। এটা দিয়ে কি বোঝা যায়? এটা দিয়ে বোঝা যায় যে হিউম্যান ব্রেইন খুব বেশি ইনফরমেশন একসাথে প্রসেস করতে পারে না বা লেট হয়। আমাদের ব্রেন ওভারলোড পছন্দ করে না। এটা নিয়ে থাউজেন্ডস অফ স্টোরিজ আছে অনলাইনে, রিসার্চ স্টাডিজ আছে, অনলাইনে সার্চ দিলেই পাবেন যে আমাদের ব্রেন এমনভাবে প্রসেস করা, এমনভাবে ওয়ার্ড যে আমরা ওভারলোড অফ ইনফরমেশন আমরা খুব সহজে নিতে পারি না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ব্রেন একটা জিনিস খুব ভালো বোঝে, সেটা হচ্ছে সিম্পলিসিটি। সিম্পলিসিটি রিসার্চে দেখা গেছে 3টা থেকে 5টা অবজেক্ট পর্যন্ত হিউম্যান ব্রেন ইজিলি সেটা ডিটেক্ট করতে পারে। যে কোনো একটা মানে একটা ধরেন স্ট্যান্ডার্ড একটা জায়গায় 3টা থেকে 5টা ইজিলি প্রসেস করতে পারে। এর বেশি অবজেক্ট যদি হয় তাহলে ব্রেন সেটা প্রসেস করতে পারে না, বা পারে না বলতে একেবারে পারে না, তা না, একটু লেট হয়। আর এই লেট হচ্ছে আমাদের জন্য কিলার। যেখানেই এই লেট শব্দটা হবে কাস্টমারের, সেখানেই আমরা ওই জায়গাটাতেই কাস্টমার চলে যাবে। কারণ আপনারা চিন্তা করেন, যখন আপনারা মোবাইলে ব্রাউজিং করেন, আপনারা কি বলেন ন্যানো সেকেন্ডে এভাবে ব্রাউজিং করতে থাকেন, তাই না? জাস্ট সোয়াইপ 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 সোয়াইপ। কতটুকু সময় দেন আপনারা একটা জিনিসের প্রতি? ধরেন একটা জিনিস যদি কোনো কারণে আপনার অ্যাটেনশন গ্র্যাব করেও, আপনি হয়তো থামেন 1 2 3 সেকেন্ড, তারপরে আবার চলে যান। তো এই অল্প সময়ের ভিতরে আমাদের কিন্তু কাস্টমারকে খুব সহজে ইনফরমেশনটা পাস করতে হবে, প্রোভাইড করতে হবে। মানে বর্তমান ওয়ার্ল্ড আমরা এখানে চলে আসছি। তো এই জন্য বললাম যে যদি লেট হয় কাস্টমারের একটা জিনিস বুঝতে, তার মানে ওইখানে আপনার সব শেষ। এটাই আমাদের জন্য কিলার। সো কাস্টমার মানে হিউম্যান ব্রেইন ফোকাস করতে পারে সিম্পলিসিটি, অর্থাৎ যদি সিম্পল থাকে তাহলে ওইটা ইজিলি প্রসেস করতে পারে। তার মানে অনেক সময় আপনারা দেখবেন যে অ্যামাজন সেলাররা যেটা আমরা করি, এই যে মেইন ইমেজে আমরা ছবি দেই, আরো অনেক অবজেক্ট দিয়ে দেই। তো এই জন্য বললাম কথাটা যে টু মেনি অবজেক্ট যদি আমরা দেই, ওইটা হিউম্যান ব্রেইন প্রসেস করতে একটু কষ্ট হয়, সমস্যা হয়। আমাদের ব্রেন ওয়্যার করা এইভাবে যে আমরা খুব মানে খুব সিম্পল, ইজি টু আন্ডারস্ট্যান্ড এই জিনিসগুলো প্রসেস করতে পারি। টু মেনি অবজেক্টস বা ওভারলোড অফ ইনফরমেশন আমরা নিতে পারি না। অলরাইট, এবার আসেন আরেকটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। আমাদের ব্রেইনের ওয়্যারিং সিস্টেম বা আমাদের ব্রেইনের সিস্টেম এমন ভাবে তৈরি করা, আমরা অলওয়েজ ফোকাস করি ব্রাইট কালার কন্ট্রাস্ট এইসব জিনিসের প্রতি। কালার কন্ট্রাস্ট যদি ঠিক না হয়, যেমন মনে করেন এই হোয়াইট কালারের উপরে আমি যদি কোনো এই যে হোয়াইট বোর্ডের উপরে আমি ব্ল্যাক দিয়ে লিখতেছি, তাই না? এই যে আমি ব্ল্যাক দিয়ে দাগ টানতেছি, আপনার ব্রেইনের জন্য কিন্তু এই জিনিসটা ইজি, হোয়াইটের উপরে ব্ল্যাকটাকে, কারণ এটা কন্ট্রাস্ট, এইটাকে গ্র্যাব করা। আমি যদি এই হোয়াইটের উপরে একটা ল্যাভেন্ডার কালার মার্কার দিয়া, কিংবা আরো যেটা বলে স্কাই ব্লু, টিফানি ব্লু বা এই জাতীয় ব্লু দিয়ে যদি আমি করতাম, বা একেবারে লাইট ইয়েলো, আপনার ব্রেন কিন্তু অনেক কষ্ট হইতো এই জিনিসটা প্রসেস করতে এখান থেকে। খুবই ইজি ব্যাপার। তার মানে কালার কন্ট্রাস্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্রেনের জন্য। কালার কন্ট্রাস্ট যদি ঠিক না থাকে তাহলে কাস্টমাররা ঠিক মতো আপনার যে ইনফরমেশন আপনি দিতে চাচ্ছেন সেটাকে নিতে পারবে না, সেটা বুঝতে পারবে না। কালার কন্ট্রাস্ট এরকম আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অলরাইট, এই পর্যন্ত আপাতত এই আলোচনা থাক। এবার একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু আমরা কথা বলি। মনে করেন অ্যামাজন সেলার হিসেবে আমাদের মেইন কাজটাকে যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আমরা আমাদের প্রোডাক্ট অনেক কষ্টের পরে সোর্সিং করে অ্যামাজনে আনলাম। এবার আমরা প্রোডাক্টটা লিস্ট করলাম। লিস্ট করার পর আমরা দোয়া করতেছি যে কাস্টমার যখন সার্চ দিল আমার প্রোডাক্টে যেন একটা ক্লিক করে, ক্লিক করে আমার প্রোডাক্ট পেজে আসে, দেখে, তারপরে আমার প্রোডাক্টটা পারচেজ করে। এটাই তো আমাদের মেইন, মানে আমাদের গোলটা আলটিমেটলি এটাই যে যেসব কিওয়ার্ড আছে সেসব কিওয়ার্ডে সার্চ দেওয়ার পর আমার প্রোডাক্টটা দেখবে কাস্টমার, ক্লিক করবে, পারচেজ করবে। তাহলে এখানে আমরা কাস্টমারদের কাছ থেকে কি চাচ্ছি? এখানে আমরা মূলত কাস্টমারদের কাছে অ্যাকশন একটা চাচ্ছি, অ্যাকশন। কাস্টমারদেরকে একটা অ্যাকশন নিতে বলতেছি। ফার্স্ট অ্যাকশন, দুইটা অ্যাকশন নিতে বলতেছি। ফার্স্ট অ্যাকশন আমার প্রোডাক্টে ক্লিক করো, সেকেন্ড অ্যাকশন আমার প্রোডাক্ট পারচেজ করো। সেকেন্ড পোর্শন পরে আসতেছি, ফার্স্ট পোর্শন
তার মানে আমার প্রোডাক্টে ক্লিক করতে হবে, এই জিনিসটা কাস্টমারকে আমার বোঝাইতে হবে। এবার আমরা একটু অ্যানালাইজ করি যে তাহলে এখানে ক্লিক, ধরেন আমাদের প্রথম ফার্স্ট অ্যাকশন এটা, কাস্টমার অ্যামাজনে সার্চ দিল, এই ধরেন অ্যামাজনে সার্চ দিল, এখানে ধরেন প্রোডাক্ট শো হলো। এখন আমার প্রোডাক্টটাতে কি কি ইনফরমেশন থাকতেছে, এটা হচ্ছে আমার মেইন ইমেজ, এটা হচ্ছে আমার টাইটেল, এখানে হচ্ছে আমার রিভিউ, এখানে হচ্ছে আমার রিভিউ এবং রেটিং, এখানে আমার প্রাইস। এই হচ্ছে আমার প্রোডাক্টের ইনফরমেশন। আর নতুন আরেকটা জিনিস অ্যামাজন অ্যাড করছে, ধরেন 3K প্লাস বট। তো মোটামুটি এই ইনফরমেশন গুলো কাস্টমার যখনই অ্যামাজনে সার্চ দিবে, অ্যামাজনে গিয়ে সার্চ দিবে একজন কাস্টমার, সেইগুলো দেখতে পাবে আমার প্রোডাক্টের ব্যাপারে। এখন আমি যদি একটু চিন্তা করি, এই জায়গাটাতে রিভিউ রেটিং আমি কন্ট্রোল করতে পারবো না, এটা আমার হাতে নাই, কন্ট্রোলে নাই। 3K প্লাস বট এটাও আমার কন্ট্রোলে নাই, কারণ এটা কিনতে কিনতে আস্তে আস্তে অ্যামাজন পরে শো করবে। প্রাইসিং অলরেডি আমার কন্ট্রোলে ছিল, এটা আমার কাজ শেষ, এটার আমি অলরেডি প্রাইসিং ডিসাইড করে দিয়ে দিয়েছি। তাহলে এখন আমার কাজ বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এইটা আর টাইটেলটা, তাই না? তাহলে আমার দুইটা ওয়েপন আছে হাতে। আই হ্যাভ টু ওয়েপন্স, ওয়ান মেইন ইমেজ এন্ড টু টাইটেল। মেইন ইমেজ এবং প্রোডাক্ট টাইটেল, এই দুইটা ওয়েপন আমার হাতে আছে। এই ওয়েপন্স দিয়ে আমি কাস্টমারকে ফার্স্ট অ্যাকশন, অর্থাৎ আমার লিস্টিং এ ক্লিক করো, এই জিনিসটা আমি তাকে নিতে বাধ্য করতে পারি। আমি তাকে ফোর্স করতে পারি কিভাবে? নিশ্চয়ই আমি তো আর নিশ্চয়ই তাকে জোর করতে পারবো না। আমাকে তাকে সাবকনসিয়াসলি কিংবা আমাদের মানে তার ডিসিশন মেকিং এ আমাদের ইনডিরেক্টলি হেল্প করতে হবে যাতে সেটাতে ক্লিক করে। তাহলে আমার হাতে অস্ত্র কোনটা কোনটা আছে? মেইন ইমেজ আর টাইটেল। এই দুইটা অস্ত্র দিয়ে আমাদেরকে কাস্টমারকে ফার্স্ট অ্যাকশনটা নেওয়াইতে হবে, অর্থাৎ আমাদেরকে ক্লিক করাইতে হবে। অলরাইট, তার মানে আমাদেরকে এই যে অ্যাকশন নেওয়ার বিষয়টা, এই পর্যন্ত আমরা তো মোটামুটি ক্লিয়ার যে বাকি সব ওয়েপন বাদ আমার হাতে উই হ্যাভ টু ওয়েপনস, ওয়ান ইজ মেইন ইমেজ, অ্যানাদার ইজ টাইটেল। সো এই দুইটা দিয়ে আমার কাস্টমারকে গ্র্যাব করতে হবে, কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করতে হবে যাতে সে আমার লিস্টিং এ ক্লিক করে। এবার আরেকটু ভিন্ন ব্যাপারে কথা বলি। এই যে আমরা অ্যাকশন নেওয়াতে চাচ্ছি একজন কাস্টমারকে, কাস্টমার কে? একজন মানুষ, আপনার আমার মতো একজন মানুষ, তারও সাইকোলজি আমাদের মতো সাইকোলজি, হিউম্যান সাইকোলজি। ওকে, প্রাইমারিলি আমাদের এই যে অ্যাকশন নেওয়ার দুইটা নিউরোকেমিক্যাল হরমোন, দুইটা নিউরোকেমিক্যালস আছে যেটা প্রাইমারিলি এই ধরনের অ্যাকশন নেওয়ার জন্য আমাদেরকে ফোর্স করে। এবার একটু খেয়াল করেন। নাম্বার ওয়ান, ডোপামিন। নাম্বার টু, নর এপিনেফ্রিন। দুইটা নিউরোকেমিক্যালস, ওয়ান ডোপামিন, সেকেন্ড নর এপিনেফ্রিন। এই দুইটা নিউরোকেমিক্যাল প্রাইমারিলি যে কোনো অ্যাকশনের কাজে, মানে আপনি একটা অ্যাকশন নেবেন, সেই অ্যাকশনে হেল্প করে। আরেকটু আমি ব্রেক দিয়ে মানে ব্রেক ডাউন করে দিই। ডোপামিনটা কিভাবে কাজ করে? ডোপামিনটা আপনার মস্তিষ্কে বা ব্রেইনে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করে, অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ডের একটা ভিজুয়ালাইজেশন তৈরি করে। বাংলায় বলতেছি, অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ড মানে কি? মানে আমার রিওয়ার্ডটা কি হবে এটা আপনি ভিজুয়ালাইজ করে ফেলছেন। ফর এক্সাম্পল, বাচ্চাকালে মানে বাচ্চা ছোটবেলায় আমাদেরকে বলা হয়তো এরকম, সবারই কম বেশি হয়েছে, যে যদি তুমি পরীক্ষায় ভালো করতে পারো তোমাকে একটা, আমাদের সময় আসলে ফোন গিফট করার কথা এটা বলা হয়তো না, যদি গিফট করতে পারো তোমাকে, যদি ভালো করতে পারো তোমাকে একটা সাইকেল কিনে দিব। তো এই যে কথাটা বলছে একটা বাচ্চাকে, ধরেন আমাকে, আমার আমার লাইফের স্টোরি বলি, তো আমাকে বললো যে তুমি যদি ভালো করতে পারো তোমাকে একটা সাইকেল কিনে দেবো। আমার ব্রেইনে তখন আমি ভিজুয়ালাইজ করতেছি যে সাইকেল নিয়ে প্রতিদিন বিকেলবেলা আমি বের হচ্ছি, ঘুরতেছি, সবাইকে দেখাচ্ছি, শো করতেছি, শো অফ করতেছি যে আমার নতুন সাইকেল, সাইকেল দিয়ে নামতেছি। কারণ আমি অনেকে দেখছি আমার ফ্রেন্ড যারা তার সাইকেল চালায়, সো ওইখান থেকে আমিও ভিজুয়ালাইজেশনটা কিন্তু করে ফেলছি অলরেডি, আমার মাথার ভিতরে কিন্তু ওই সিনারিও ক্রিয়েট হয়ে গেছে। So, এই জিনিসটা হচ্ছে অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ড। এখন ওই ভিজুয়ালাইজেশনটা যতক্ষণ আপনার মাথায় কাজ করবে, আপনাকে মোটিভেট করবে যে তুমি পড়াশোনা করো, একটু পড়াশোনা করো, একটু ভালো করে পড়াশোনা করো, রেজাল্টটা ভালো করো, তাহলে তুমি এই জিনিসটা পাবা। ঠিক আছে? তাহলে ডোপামিনের একটা কাজ হচ্ছে এইভাবে আপনার ব্রেইনে অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ড একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে, যে এই জিনিসটা যদি তুমি করো তাহলে তুমি কি পাবা, তুমি এটা কিভাবে করতে পারবা, বা তুমি এর বেটার মানে এটার বেনিফিটটা কি পাবা, এরকম একটা রিওয়ার্ডটা কি পাবা, এরকম একটা অ্যান্টিসিপেশন মাথার ভিতরে তৈরি করে, এবং সেটার ফলশ্রুতিতে আমরা যে কোনো একটা অ্যাকশন নিই। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে কিউরিওসিটি।
কৌতূহল, আমরা মানুষ স্বভাবতই কৌতূহল। তো ডোপামিনের আরেকটা প্রাইমারি কাজ হচ্ছে কৌতূহল তৈরি করে, অর্থাৎ আপনার ভিতরে কোনো কিছুর উপর জন্য কিউরিয়াসিটি তৈরি করে। এটা তো ভুরি ভুরি এক্সাম্পল আছে। মনে করেন যে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, তার আগে আমি আপনাদেরকে একটা মজার কথা বলি। এখন ধরেন এই মজার কথাটা যদি আমি আপনাদেরকে না বলি, তাইলে যে জিনিসটা তৈরি হবে সেটাই হচ্ছে কিউরিয়াসিটি। এনিওয়ে, কোনো মজার কথা ছিল না, এটা ফান ছিল। তো কিউরিয়াসিটি জিনিসটাই হচ্ছে যে কোনো কিছুর প্রতি কৌতূহল জন্মানো। মনে করেন আমি লেকচার দিচ্ছি, লেকচারের সময় একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে আমি যখন লেকচার দেওয়ার সময় হাঁটতে হাঁটতে কথা বলতেছি এবং খুব ফ্রিকোয়েন্টলি করতেছি, কথা বলা হাঁটা একসাথে করতেছি, সো এটা ডিস্ট্রাকশন তৈরি করে ফোকাসের জন্য, আপনাদের মনোযোগের জন্য এটা একটা ডিস্ট্রাকশন তৈরি করে। কিন্তু আমি ধরেন আপনাদেরকে বললাম যে এইরকম করে বললাম, তো এখন আপনারা চিন্তা করেন এই যে আমি ইন্টেনশনালি যে পজটা নিলাম না, এই পজটার কারণ হচ্ছে যে আপনারা অলরেডি এখন ফোকাস করতেছেন যে পরে কি বলবে, এরপরে আসলে কি বলবে। তাহলে এই যে কিউরিওসিটি, এটাও হচ্ছে এই নিউরোকেমিক্যালের মাধ্যমে হয়, ডোপামিন। তাহলে ডোপামিনের মাধ্যমে এই যে কিউরিওসিটি বলেন, অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ড বলেন, এগুলা তৈরি করা হয় এবং তৈরি করার পর আপনি একটা অ্যাকশন নেন। এরপরে আসেন নর এপিনেফ্রিন, সেকেন্ড হরমোন, সেকেন্ড নিউরোকেমিক্যাল আসলে কি কাজ করে। নর এপিনেফ্রিনও আপনাকে অ্যাকশন নিতে হেল্প করে, বাট এটার দুইটা প্রাইমারি, একটা হচ্ছে আর্জেন্সি, এক্সাইটমেন্ট, সরি আরো একটা আছে কম বেশি, সেটা হচ্ছে অ্যালার্টনেস। সহজ উদাহরণে বলি, ধরেন আমি যদি এখন বলি যে ভাই আগুন লাগছে তাড়াতাড়ি বের হও, আপনার বডি আপনাকে সিগন্যাল দিবে, আপনি কি অ্যালার্ট হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। সাবধান শুধু হবেনই না, আপনি কি একটা অ্যাকশন নেবেন, দৌড় দেওয়া শুরু করবেন। এই যে বডির রিফ্লেক্স, এই যে আপনার ব্রেন বডিকে সিগন্যাল দিচ্ছে, অ্যালার্ট করতেছে, এটা এই নর এপিনেফ্রিনের কারণে হচ্ছে। সো এই নর এপিনেফ্রিন হচ্ছে আর্জেন্সি ক্রিয়েট করে, এক্সাইটমেন্ট ক্রিয়েট করে, অ্যালার্টনেস ক্রিয়েট করে। এখন যদি আপনি চিন্তা করেন যে এখন অনেকেই ভাবতেছেন যে এই দুইটা জিনিস আসলে আমরা তো জানলাম যে কি করবো, আমাদের অ্যামাজনে কোথায় লাগবে। তো মনে করেন প্রোডাক্টের অনেক সময় আমরা দেখবেন যে ইসে অফার দেয়, তাই না, লিমিটেড টাইম ডিল, অ্যামাজনে যেটা চলে দেখছেন না, 7 ডে ডিল, খুব পরিচিত একটা ডিল অ্যামাজনে, 7 ডে ডিলস। তো এটা মানুষ বা কাস্টমারদের মাথায় বা ব্রেইনে একটা আর্জেন্সি ক্রিয়েট করে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে 7 ডে ডিলস। তখন মানুষ কি করে, পারচেস করে। এই যে অ্যাকশনটা নেয় সেটা এই নরএপিনেফ্রিনের প্রভাবে নেয়। ঠিক আছে, তো এরকম করে আমরা যখন ডিলস ক্রিয়েট করি, ফ্ল্যাশ ডিসকাউন্ট দেই, লিমিটেড টাইম ডিসকাউন্ট দেই, লিমিটেড স্টক মানে আর মাত্র 2টা স্টক আছে, এগুলো একটা আর্জেন্সি ক্রিয়েট করে, এগুলো একটা আর্জেন্সি ক্রিয়েট করে হিউম্যান ব্রেইনে, যার কারণে তারা অ্যাকশন নেয়। আর ডোপামিনের বিষয়টা কি, ওই যে বললাম যে আপনি যদি আপনার প্রোডাক্টের ব্যাপারে আপনার কাস্টমারকে একটা রিওয়ার্ড ভিজুয়ালাইজ করাতে পারেন যে এই প্রোডাক্টটা রিয়েল লাইফে ইউজ করার পর সে কি পাবে বা সে কিভাবে ইউজ করতে পারবে, তাহলে কাস্টমারের ভিতরে ডোপামিনটা চালু হয়ে যাবে, ডোপামিন হরমোনটা ইনডিউসড হয়ে যাবে, ব্রেইনে অ্যাক্টিভ হয়ে যাবে, তখন সে এটার বদৌলতে অ্যাকশন নিবে। মানে দুঃখের কথা হচ্ছে যে আজকাল ডোপামিন তো আসলে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা তো আসলে বুঝি না। যে কোনো অ্যাডিকশন, যেমন আপনি ধরেন আপনার একটা লাইফের মানে একদম রিয়েল লাইফের একটা উদাহরণ দিই। ধরেন এই যে ক্লাসে আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন, সো আজকাল তো মনে করেন যে এরকম কোনো জায়গায় সেমিনারে বা কোনো জায়গায় গেলাম, একজন প্রেজেন্টার কথা বলতেছে, তো ভালো লাগতেছে না, ধরেন ফর এক্সাম্পল চিন্তা করেন যে অনেকক্ষণ ধরে কথা বলতেছে, ভালো লাগতেছে না, তখন আপনি কি করেন, মোবাইল ব্রাউজ করেন। এই যে মোবাইল ব্রাউজিং করে যে আপনি আনন্দটা পাচ্ছেন না, এটাই আপনার ডোপামিনের কারণে হচ্ছে। আপনার শরীরে ডোপামিন বর্তমানে আমরা অনেক হাই লেভেলে ইউজ করি ডোপামিনটা, একেবারে অ্যাডিকশনের পর্যায়ে। তো যেই কারণে আমাদের এখন আর ছোটখাটো ডোপামিন লেভেলে কাজ হয় না আসলে, আমরা অনেকটাই এডিক্টেড বিভিন্ন জিনিসের প্রতি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সো এই ডোপামিন এবং এই নরএপিনেফ্রিন, এই দুইটা নিউরোকেমিক্যাল প্রাইমারিলি যে কোনো মানুষকে অ্যাকশন নেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, রাইট। তো এখন যেহেতু আমাদের মেইন কাজ হচ্ছে, আমাদের প্রাইমারি কাজটা হচ্ছে যে মানুষকে অ্যাকশন নেওয়াইতে হবে, অর্থাৎ আমার প্রোডাক্টকে ক্লিক করাইতে হবে। আমার হাতে দুইটা অস্ত্র আছে, একটা অস্ত্র হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ, আর একটা হচ্ছে আমার প্রোডাক্টের এই হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে টাইটেল। সো এই দুইটা অস্ত্র দিয়ে আমাকে তার কাস্টমারের ব্রেইনে এই ডোপামিন ক্রিয়েট করতে হবে, অথবা আমার নর এপিনেফ্রিনের একটা ঝলক কিংবা যতটুকু দিতে পারি দিতে হবে। নানান উপায়ে দেওয়া যায়, এখন কি উপায়ে দেওয়া যায় কি বিষয়, এটা ডিপেন্ড করতেছে আসলে প্রোডাক্টের উপরে, ক্যাটাগরির উপরে, আপনার প্রোডাক্টের গুণগত মানের উপরে, অনেক কিছুর উপরে। সেগুলো নিয়ে আলোচনা হয় না, ব্রেইনস্টর্মিং হয়, অসংখ্য 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 উদাহরণ আছে যেগুলোতে আসলে কাজটা করা যায়। আমরা একটু পরে একটা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে টুকটাক কিছু কাজ করব, তখন হয়তো আমরা টুকটাক কিছু এটা নিয়ে কথা বলতে পারি। তো ইউজুয়ালি যেটা মাথায় রাখতে হবে যে আমাকে তাহলে কাস্টমারকে কি করতে হবে, ডোপামিন, নর এপিনেফ্রিন এগুলো বাদ দেন, খুব বেশি ক্রিটিক্যাল টার্ম, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য টার্মগুলো নিয়ে আসছি, লজিকটা বোঝানোর জন্য। আপনারা জাস্ট ওই বেসিক সংজ্ঞা, ডেফিনেশনটা মনে রাখেন। কাস্টমারকে আপনার একটা ফিল দেওয়াইতে হবে, রিওয়ার্ডের একটা ফিল, অর্থাৎ আমার এই প্রোডাক্টটা ইউজ করার পর
সে আসলে কি বেনিফিট পাচ্ছে। এটা আমরা কিভাবে, এটা যদি এখন আপনাকে বলি যে ভাই এই প্রোডাক্ট ইউজ করার পর কি বেনিফিট পাবো, আপনি করে বলা শুরু করবেন না, কাস্টমারের এত সময় নাই। আপনাকে এক ইমেজের মাধ্যমে সেটা ডিফাইন করার চেষ্টা করতে হবে। অথবা এই টাইটেলের অল্প কিছু শব্দ, কারণ এইখানে টাইটেলটা যদি আপনার অ্যামাজনে দেখবেন যে মাঝে মাঝে দুই ধরনের সার্চ লেআউট আছে, একটা হচ্ছে গ্রিড আর একটা রো লেআউট। যদি আপনার টাইটেলটা গ্রিড লেআউটে আসে, অর্থাৎ সব সিঙ্গেল কলামে আসে, সিঙ্গেল কলাম ভিউয়ে আসে, তাহলে হয়তো টাইটেলটা অনেকটা শো করবে। কিন্তু যখন রো কলামে আসবে বা ওই লেআউটে আসবে, তখন টাইটেল কিন্তু খুব বেশি শো করে না, অল্প কয়েকটা ওয়ার্ড শো করে। তো আপনার হাতে খুব বেশি উইপন্স, মানে টাইটেলের খুব বেশি ওয়ার্ডস কিন্তু নাই, অল্প কিছু ওয়ার্ডস আছে, যেগুলোর মাধ্যমে আপনার কাস্টমারকে এই জিনিসগুলো করতে হবে। কি কি করতে হবে এবার আমরা একটু লিখি। এক হচ্ছে কাস্টমারকে অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ড, এই ফিলটা দেওয়াইতে হবে। এখন এমন না যে এগুলো সব আপনাকে কাস্টমারের ভিতরে ঢুকাইতে হবে, এমন না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে প্রাইমারি এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। দুই হচ্ছে কিউরিওসিটি তৈরি করতে পারেন। এগেইন আমাদের ফার্স্ট অ্যাকশনের কাজ কিন্তু সেল না, ক্লিক করানো, আমার লিস্টিং এ ক্লিক করানো। তিন হচ্ছে আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন। চার, এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারেন। আর পাঁচ, আমি বলবো না অ্যালার্টনেস আমাদের এই ক্ষেত্রে আসলে খুব বেশি একটা উপকারী হবে না, বরঞ্চ তাতে বিপদ হতে পারে। কাস্টমার এখানে অ্যালার্ট করার কিছু নাই, আমাদের প্রোডাক্টটা ভালো। তবে একেবারে যে করা যায় না তাও না, কিছু কিছু ক্ষেত্রে করা যায়, কিন্তু সেটা দরকার নেই। তো আমার মূলত এই চারটা জিনিস খেয়াল রাখলেই হবে যে এই ইমেজ এবং এই টাইটেল, এই দুইটার মধ্যে, মানে এই দুইটার ওয়েপন্স দিয়ে আমার অ্যান্টিসিপেশন অফ রিওয়ার্ড, কিউরিওসিটি, আর্জেন্সি এবং এক্সাইটমেন্ট, এই চারটা কম্বিনেশন হলে ভালো। একটা দুইটা করতে পারলে ভালো। যেভাবে হোক এই জিনিসগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমার ইমেজের মধ্যে, আমার টাইটেলের ওই প্রথম কয়েকটা শব্দের মধ্যে, যতটুকু পারা যায়, যাতে কাস্টমারকে আমি, বা অপর প্রান্তে কাস্টমার মানে একজন মানুষই, সেই মানুষটাকে আমি যাতে সাইকোলজিক্যালি আমি তাকে একটু ইনফ্লুয়েন্স করতে পারি যে আমার এই লিস্টিংটা একবার হলেও একটু চেক করে দেখো যে বিষয়টা আসলে কি, ভিতরে কি আছে। অলরাইট। তো এখন আমরা যদি এখন যা পড়লাম বুঝলাম, বুঝতে পারছি, ওকে, অনেক ভারী ভারী কথা। তো এখন আমরা যদি একটু সংক্ষেপে মানে সংক্ষেপে বলি যে অ্যামাজনে কাস্টমার যখন সার্চ দিচ্ছে, তখন তো অসংখ্য উদাহরণ আসতেছে তার সামনে। উদাহরণ মানে অনেকগুলো এক্সাম্পল আসতেছে। তো আমরা প্রায় আসলে চিন্তা করি, এই আলোচনার বাদ এটা সাইডে রাখে, আমরা প্রায় আসলে চিন্তা করি যে মানে আমার মেইন ইমেজটা আমি কিভাবে তৈরি করবো, তাই না? এটা আমরা অনেক সময় চিন্তা করি, অনেক আর্টিস্ট হায়ার করি বা ডিজাইনার হায়ার করি বা নিজেরা ক্যানভা থেকে ডিজাইন করি। তো অনেক কিছু করি, অনেক সময় চিন্তা করি। তো আমি জানি না আপনারা কেউ এই কাজটা করছেন কিনা। প্রতিটা সার্চ টার্ম, যে কয়টা সার্চ টার্ম আপনার মেইন কিওয়ার্ড, সেই সমস্ত সার্চ টার্মে আপনার কম্পিটিটররা তাদের মেইন ইমেজগুলো কি, বা তারা কি কি ইমেজ দিছে, সেটা আসলে কেউ দেখছেন কিনা আমি জানি না। তো এখন আমরা একটু চলেন একটা ওয়ে দেখি আমরা, মানে এটা ওয়ান অফ দি ওয়েজ, যেমন না দিস ইজ দি ওয়ে, দিস ইজ জাস্ট ওয়ান অফ দি ওয়েজ, মানে এটা একমাত্র উপায় না, অনেকের মধ্যে একটা ওয়ে, যে ওয়েতে আপনারা চাইলে একটু এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে, আশা করা যায় খারাপ লাগবে না।